এক্সপ্লেন উইথ বজরংবলী পেজেন্ট স্নো পিয়ার্সার। তো মুভির শুরুতে আমরা 2014 সালে এমন এক পৃথিবীকে দেখতে পাই যেখানে গ্লোবাল ওয়ার্মিং মাত্রাহীন হয়ে পড়েছে। তাই সায়েন্টিস্টরা এই গ্লোবাল ওয়ার্মিং এর সলিউশন হিসাবে CW7 নামে এক প্রজেক্ট লঞ্চ করে। এই CW7 লঞ্চারকে পৃথিবীর অ্যাটমসফিয়ারে পাঠিয়ে দিলেই নিজে থেকেই গ্লোবাল ওয়ার্মিং কমেও যেতে পারে। তাই 7 জুলাই 2014 সাল নাগাদ পৃথিবীর 17টি দেশের মঞ্জুরিতে এই প্রজেক্ট লঞ্চ করা হয়। কিন্তু এই এক্সপেরিমেন্ট ব্যাকফায়ার করে আর পৃথিবীর টেম্পারেচার কমে গিয়ে সবকিছু বরফে পরিণত হয়। এই দুর্ঘটনা থেকে যে সকল মানুষ বেঁচে গিয়েছিল তারা সবাই স্নো পিয়ার্সার নামক এক ট্রেনে উঠে যায়। এই ট্রেনটা এমন এক ট্রেন ছিল যেটা 365 দিন 24 ঘন্টা না থেমেই চলতো। এই ট্রেনের ট্র্যাককে পৃথিবীর সমস্ত ট্র্যাক গুলোকে জুড়ে তৈরি করা হয়েছিল। এই ট্রেনটাকে পৃথিবীর এক পাক ঘুরতে 365 দিন সময় লাগতো। এই ট্রেনটাকে উইলফার্ড নামের একটা লোক তৈরি করেছিল যে এই ট্রেনের ইঞ্জিন বগিতে থাকতো। এবার সময় দেখানো হয় 2031 সাল নাগাদ। 17 বছর ধরে এই ট্রেন না থেমেই চলছে তার নিজের ট্র্যাকে। এই ট্রেনের মধ্যে থাকা সমস্ত লোককে টিকিট হিসাবে আলাদা করা হয়েছিল, যেমন ফার্স্ট ক্লাস, ইকোনমি এবং ফি ক্লাস। ফি ক্লাসে এমন লোক থাকতো যারা টিকিট না কেটে এই ট্রেনে উঠেছিল। এদেরকে ট্রেনের শেষ কামরাতে গরু মোষের মতো ঠেসে রাখা হয়েছিল। বড় লোকেরা ট্রেনের ফার্স্ট ক্লাসে থাকতো। এই ট্রেনে বেঁচে থাকার জন্য খাবার, জল, কারেন্ট সবকিছুই ছিল। প্যাসেঞ্জাররা এই ট্রেনে বাচ্চাও জন্ম দিতে পারত। এবার প্রতিদিনের মধ্যে দুটো গার্ড ফি ক্লাসে খাবার দেওয়ার জন্য কাউন্টিং করছিল। কাউন্টিং হয়ে যাওয়ার পর গার্ডরা ফি ক্লাসে প্যাসেঞ্জারদের খাবার দেয়, যেগুলোকে তারা প্রোটিন বার বলছিল। এই গার্ডগুলো সেই প্যাসেঞ্জারদের মধ্যে একজন ভায়োলিনজিস্টকে খুঁজছিল। তখন একজন বয়স্ক দম্পতি সেই গার্ডগুলোর কাছে গিয়ে তাদেরকে ভায়োলিনজিস্ট বলে পরিচয় দেয়, কিন্তু গার্ডগুলো শুধুমাত্র একজনকে মানে বুড়োটাকে নিয়ে যেতে চায়। তখন সেই বয়স্ক লোকটা বারণ করে দেয় আর বলে, আমি আমার স্ত্রীকে ছেড়ে কোথাও যাব না। তখন গার্ডেরা সেই বয়স্ক মহিলার হাতটাকে ভেঙে দিয়ে তার স্বামীকে জোর করে তুলে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমরা কার্টিস আর এডগারকে দেখতে পাই, যারা ফি ক্লাসের লোকেদের প্রোটিন বারের মধ্যে কিছু খুঁজছিল। তখন একজন মহিলা তানিয়া কার্টিসকে ডেকে বলে, তুমি যেটা খুঁজছো সেটা আমার ছেলে টিমির প্রোটিন বারে আছে। কার্টিস সেই প্রোটিন বারের মধ্যে থেকে একটা ক্যাপসুল পায় যেখানে একটা মেসেজ লেখা ছিল। প্রত্যেকদিন আসা প্রোটিন বারের মধ্যে এমন একটা করে ক্যাপসুল থাকতো যেখানে কোনো না কোনো হিডেন মেসেজ ছিল। এই মেসেজগুলোকে আগে কোনো ট্রেনের বগি থেকে কেউ তাদের জন্য পাঠাতো। ফি ক্লাসের লোকেদের অবস্থা খুবই খারাপ ছিল, তাই এরা সবাই বিদ্রোহ করার চিন্তা ভাবনা করছিল। এই 17 বছরের মধ্যে তারা আগেও দুবার বিদ্রোহ করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। ফি ক্লাসের লোকেরা কার্টিসকে তাদের লিডার মনে করতো, কিন্তু কার্টিস এ ব্যাপারে শিওর ছিল না। এডগার সবসময় কার্টিসের সঙ্গে থাকতো। এডগার কার্টিসকে তার রোল মডেল মনে করত। এই ফি ক্লাসে গিলিয়াম নামের আরো একটা লোককে দেখতে পায় যার একটা হাত ও পা ছিল না। গিলিয়ামের বয়স ফি ক্লাসে থাকা লোকেদের মধ্যে সবচেয়ে বেশি ছিল। সেই জন্য কার্টিস গিলিয়ামের সঙ্গে আলোচনা করে তারা বিদ্রোহ কখন এবং কিভাবে করলে সফলতা পাবে। এবারে তারা প্রোটিন বারের মধ্যে থেকে যে মেসেজ পেয়েছে সেখানে নামকুং মিংসু নামের একটা লোকের কথা লেখা ছিল। এই নামকুং মিংসু নামের লোকটাই উইলফার্টের এই ট্রেনের সমস্ত সিকিউরিটি ডিজাইনিং করেছিল, কিন্তু এই লোকটাকে ট্রেনের আগের কোনো বগিতে বন্দি করে রাখা হয়েছিল। সেই দিন রাতেই কিছু গার্ড ফি ক্লাসের বগিতে আসে আর সেখানে থাকা সমস্ত বাচ্চাগুলোকে চেকআপের জন্য লাইনে দাঁড় করায়। একটা লেডি এসে সেই লাইনে দাঁড়িয়ে থাকা বাচ্চাগুলোর উচ্চতা পরিমাপ করে। শেষে সেই মহিলা টিমি আর অ্যান্ডি নামে দুটো বাচ্চা ছেলেকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। সেটা থেকে তিমির মা তানিয়া আর এন্ডির বাবা এন্ডু প্রোটেস্ট করতে থাকে। সেই জন্য গার্ড তাদের ধরে সেখানে খুবই মারে। এন্ডু সেই মহিলার উপর তার পায়ে জুতো ছুঁড়ে মারে, সেই জন্য গার্ড এন্ডুকে গ্রেপ্তারও করে নেয়। আসলে সেই মহিলা উইলফার্টের কথাতে কোনো বিশেষ কারণের জন্য বাচ্চাগুলোকে তাদের সাথে নিয়ে যায়। এটার ব্যাপারে গল্পে আমরা আগে জানতে পারবো। এরপর আমরা ফি ক্লাসে মিসেস মেনসনকে দেখতে পাই। উইলফার্টের পরে যদি কেউ ট্রেনকে পরিচালনা করতো সে ছিল মিসেস মেনসন। মিসেস মেনসনের দায়িত্ব ছিল ট্রেনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। মিসেস মেনসন এন্ডু ছুঁড়ে মারা জুতোকে হাতে তুলে ফি ক্লাসের লোকেদের বলে, এখানে সবার একটা একটা ভূমিকা আছে। যেরকম ভাবে টুপিকে মাথায় পরা হয় আর জুতোকে পায়ে, তেমনই বড় লোকেরা এই ট্রেনের আগের বগিতে থাকে। আর তোমাদের মতো গরিবেরা যারা টিকিট না কেটে এই ট্রেনে উঠেছো তারা ট্রেনের শেষ বগিতে থাকবে। এরকম ভাবে ট্রেনের ব্যালেন্স ঠিক থাকবে আর সব লোকও বেঁচে থাকবে। এবার মিসেস ম্যানসন এন্ডুকে পানিশমেন্ট হিসাবে এন্ডুর হাত ট্রেনের বাইরে রেখে দেয়। বাইরের আবহাওয়া এতটাই ঠান্ডা ছিল যে 7 মিনিটের মধ্যে এন্ডুর হাত পুরোপুরি জমে বরফ হয়ে যায়। এরপর দুটো গার্ড এন্ডুর জমে যাওয়া হাতকে হাতুড়ি দিয়ে মেরে ভেঙে দেয়। সবাই এবার ফি ক্লাস থেকে চলে যাওয়ার পর কার্টিস ফি ক্লাসের লোকেদের নিয়ে বিদ্রোহ করার জন্য প্রস্তুত হয়ে যায়। কার্টিস মনে মনে ভাবছিল গার্ডদের হাতে থাকা বন্দুকে গুলি নেই, কারণ আগেও তারা বিদ্রোহ থামানোর জন্য বন্দুকের ব্যবহার করেছে। তাই আগের বিদ্রোহগুলো থামাতে তাদের গুলিও সব শেষ হয়ে
হয়ে গিয়েছে। এই জন্য কার্টিস রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত ছিল। কার্টিস বিদ্ধ করার আগে কোনল নামের একটা ডাক্সের কৌটো নিজের সাথে রেখে দেয়। এরপর আমরা ফি ক্লাসে একজন পেন্টারকে দেখতে পাই, যে এন্ডু আর তানিয়াকে তার নিজের হাতে আঁকা তাদের ছেলেদের ফটো তাদের দুজনকে দেয়। এবার যখন ফি ক্লাসের লোকেদের গার্ডরা প্রোটিন বার দিতে আসে, তখন কার্টিস গার্ডদের হাতে থাকা বন্দুক নিজের মাথায় লাগায় আর ফায়ার করে। কিন্তু যখন ফায়ার করা সত্ত্বেও গুলি বন্দুক থেকে বেরোয় না, তখন এটা প্রমাণ হয়ে যায় সত্যি সব গুলি শেষ। এরপর সবাই তাদের জোড়া ব্যারেলকে চাগিয়ে নিয়ে আগের বগিতে নিয়ে যায়, আর কিছু গার্ডদের ওপর আক্রমণ করে তাদেরকে মেরে নামকুং মিংসু যে জেলের বগিতে বন্দী ছিল সেখানে কার্টিস আর তার দলবল চলে যায়। সেখানে গিয়ে কার্টিস নামকুং মিংসুকে জাগায়, যে ক্রোনল ড্রাগের অ্যাডিক্টেড ছিল। নামকুং মিংসুর একজন মেয়েও ছিল যার নাম ছিল ইয়োনা, সেও সেই জেলের বগিতে ফেঁসেছিল। ইয়োনা ক্রোনল ড্রাগের অ্যাডিক্টেড ছিল। নামকুং মিংসু ট্রেনের প্রত্যেকটা বগির দরজা খোলার জন্য দুটো করে ক্রোনল ড্রাগ চায়, যেটাতে কার্টিস রাজিও হয়ে যায়। নামকুং মিংসু ট্রেনের প্রথম বগির দরজা খোলে, যেখানে ফি ক্লাসের লোকেরা 17 বছর পর প্রথম সূর্যের আলো দেখে। গিলিয়াম বাইরের জগৎকে দেখে হতাশ হয়ে পড়ে, কারণ 17 বছর হয়ে যাওয়ার পরও এখনো বাইরের আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি। এরপর তারা সবাই ট্রেনের কিচেনের বগিতে চলে আসে, যেখানে পল নামের একটা লোক তাদের সেই প্রোটিন বার তৈরি করছিল। যখন কার্টিস সেই খাবার চেক করে, তখন সেখানে সে অনেক ককরোচ দেখতে পায়, আর কার্টিস একটা অদ্ভুত শকিং জিনিসও জানতে পারে। তারা যে প্রোটিন বার 17 বছর ধরে খাচ্ছিল, সেগুলোকে হাজারো ককরোচকে মিক্স করে তৈরি করা হয়। কার্টিস আবারও সেই অজানা ব্যক্তির দ্বারা ক্যাপসুলের মাধ্যমে মেসেজ পায়, যেখানে লেখা ছিল ওয়াটার। এর মানে তারা এখন যেখানে আছে তার কিছু বগি পরেই জলের বগি ছিল। সেটা সব ক্লাসের লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি কার্টিস আর তার দলবল সেই জলের বগিকে নিজের কবজায় নিয়ে নেয়, তাহলে তারাও গার্ডদের সঙ্গে নেগোসিয়েট করতে পারবে। এখানে কার্টিস নামকুং মিংসুর মেয়ে ইয়োনার ব্যাপারে জানতে পারে। সে দরজার ওপারে কি থাকতো সবকিছুই দেখতে পেত। নামকুং মিংসু জানতোই না তার মেয়ের মধ্যে এমন অদ্ভুত পাওয়ার কিভাবে এলো, কিন্তু ইয়োনার মধ্যেই পাওয়ার ছিল। সেই জন্য কার্টিস ইয়োনাকে তারা যে বগিতে ছিল তার আগের বগিতে কি আছে সেটা দেখার জন্য বলে। ইয়োনা কার্টিসের কথা মতো যখন আগের বগিতে কি আছে সেটা দেখার চেষ্টা করে, তখন সে দেখতে পায় অনেক লোক অস্ত্র হাতে নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে পরের বগিতে। এই জন্য ইয়োনা তার বাবাকে বগির দরজা না খোলার জন্য বলে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। নামকুং মিংসু দরজা খুলে দেয়, আর তখন ওই দুটো গ্রুপের লোকেদের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। এই লড়াই দুটো দলের মধ্যে অনেকেই প্রাণ হারায়। একেটেনিয়া নামক এক বীজ পার করতে চলেছিল। এটা আসলে নিউ ইয়ারের চিহ্ন ছিল এক কথায়। এর মানে এই বীজের ওপর দিয়ে ট্রেন যাওয়া মানে 1 বছর হয়ে গেছে। এই জন্য দুটো দলই তাদের লড়াই কিছুক্ষণের জন্য থামায়, আর একে অপরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। সেই বীজের ট্যাগের মাঝখানে বরফ জমেছিল, যেটাকে ট্রেন ভেদ করে আগে এগিয়ে যায়, যেটাতে ট্রেনের মধ্যে থাকা সবকিছু নড়তে থাকে। ট্রেনের মধ্যে থাকা সব লোক নিচে বসে পড়ে। তখন নামকুং মিংসু তার মেয়ে ইয়োনাকে সেই বীজের খাতের মধ্যে একটা প্লেন দেখায়, যেটা আগের বছরের তুলনায় এবছর বেশি দেখা যাচ্ছিল। এর মানে বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে। নামকুং মিংসু তার মেয়ে ইয়োনাকে আরো বলে, ইন ফিউচার আমরা হয়তো ট্রেনের বাইরেও যেতে পারি। আবারও একবার আমরা মিসেস মেনসনকে দেখতে পাই, যে ফি ক্লাসের লোকেদের উদ্দেশ্যে বলে, 17 বছর আগে মিস্টার উইলফোর্ড তোমাদেরকে এই ট্রেনের মধ্যে থাকার পারমিশন দিয়েছিল, তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, খাবার দিয়েছে, আর এখন তোমরা জলের বগিতে কবজা করে ট্রেনের ব্যালেন্স বিগড়তে চাইছো। এগুলো বলার পর মিসেস মেনসন গার্ডদের 70% গরিব লোকেদের মেরে ফেলার জন্য আদেশ দেয়। এই জন্য গার্ডেরা নাইট ভিশন গ্লাসেস পরে রেডি হয়ে যায়, কারণ ব্রিজের কিছুটা পরে একটা লম্বা টানেল আসছিল। ট্রেন সেই টানেলের মধ্যে দিয়ে যাওয়া মাত্রই গার্ড গরিবদের মারা শুরু করে দেয়, কারণ অন্ধকারের মধ্যে গার্ডেরাই তাদের দেখতে পাচ্ছিল। এরপর চ্যান নামের একজন ফি ক্লাসের প্যাসেঞ্জার মশাল নিয়ে আসে, যার পিছন পিছন আরো অনেক গরিব লোকও মশাল নিয়ে আসে। ট্রেনের বগির মধ্যে মশালের আলোতে ভয়াবহ লড়াই চলছিল। সেখানে চ্যান মিসেস মেনসনের আন্ডারে কাজ করা ফিউ নামের একটা অফিসারকে ধরে নেয়। মিসেস মেনসন ফিউকে বাঁচানোর পরিবর্তে তাকে মেরে ফেলতে দেয়। অন্যদিকে আরো একজন গার্ড লড়াইয়ের মাঝখানে এডগারকে ধরে তার মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, আর কার্টিসকে আত্মসমর্পণ করার জন্য বলে। কিন্তু কার্টিস আত্মসমর্পণ না করে মিসেস ম্যানসনের ওপরেই আক্রমণ করে দেয়। সেই গার্ড এডগারকে মেরে ফেলে, আর ইয়োনা সেই গার্ডকে মেরে ফেলে। মিসেস মেনসন কার্টিসদের হাতে বন্দী হয়। এই জন্য সে গার্ডদের লড়াই থামানোর জন্য বলে। তারপর সব গার্ডদের ফি ক্লাসের লোকেরা বন্দী করে নেয়। তানি আর এন্ডু মিসেস মেনসনকে তাদের ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মিসেস মেনসন বলে, সব বাচ্চারা উইলফার্ডের কাছে আছে। উইলফার্ড বাচ্চাদের খুবই ভালোবাসে। কার্টিস
কার্টিস মিসেস মেনসনকে উইলফার্ডকে তারা যেখানে এখন আছে সেখানে আসার জন্য বলতে বলে, তা না হলে তারা সব বগিতে জল পরিবহন বন্ধ করে দেবে। তখন মিসেস মেনসন বলে, অবুঝ লোকেরা, জলের এই বগিতে জল সবচেয়ে ফার্স্ট বগি থেকে আসে যেখানে উইলফার্ড থাকে। এই ট্রেনের যে বরফের সেকশন আছে সেই সেকশনে বরফ থেকে জল পরিণত হয়ে এই বগিতে জল আসে, যেটাকে এখানে রিসাইক্লিং করা হয়। উইলফার্ড এখানে কখনোই নেগোসিয়েট করার জন্য আসবে না, কারণ সেও জানে তোমাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। মিসেস মেনসন কার্টিসকে সরাসরি উইলফার্ডের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রপোজাল দেয়, যার বদলে মিসেস মেনসনকে জীবিত রাখতে হবে। গিলিয়াম কার্টিসকে বলে, যখন তুমি উইলফার্ডের সঙ্গে দেখা করবে তখন ডাইরেক্ট তুমি ওর জিপ কেটে নেবে। ওর কথা কখনোই শুনবে না, কারণ উইলফার্ড লোকেদের ম্যানিপুলেট করতে এক্সপার্ট। এবার ফি ক্লাসের অধিকাংশ লোকেরা এখানে থেকে যায়, আর এন্ডু মিসেস মেনসনের মাথার ওপর তার জুতো রেখে পেন্টারকে দিয়ে তার ছবিও আঁকিয়ে নেয়। এরপর কার্টিস, এন্ডু, তানিয়া, চ্যান আর গিয়ে মিসেস মেনসনের সঙ্গে আগের বগিতে যায়। এদের সাথে নামকুং মিংসু আর তার মেয়ে ইয়োনাও ছিল। প্রথমে তারা চাষের সেকশনে যায়, যেখানে বিভিন্ন ফল ফুল সবজি চাষ করা হচ্ছিল। এর পরের সেকশনে আমরা একটা বিশাল অ্যাকোরিয়ামকে দেখতে পাই, যেখানে অনেক রকমের মাছ ছিল। সেই বগিতে একজন শেফও ছিল। মিসেস মেনসন সবার জন্য সুশি অর্ডার করে আর বলে, এই অ্যাকোরিয়াম একটা লাইভ ইকোসিস্টেমে চলে। এখানে আমরা খুবই কম প্রজাতির মাছেদের জীবিত থাকতে দিই যাতে ব্যালেন্স বজায় থাকে। যখন মিসেস মেনসন সুশি খেতে যাচ্ছিল তখন কার্টিস তাকে আটকায় আর বলে, তুমি সুশি নয়, তুমি এই প্রোটিন বার খাবে, যেটাকে ফি ক্লাসের লোকেরা বছরের পর বছর ধরে খেয়ে আসছে। পরের বগিতে আমরা একটা স্কুলের সেকশনকে দেখতে পাই, যেখানে ফার্স্ট ক্লাসের বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করত। এই বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে গরিবদের ব্যাপারে ব্রেন ওয়াশ করা হয়, আর উইলফার্ডকে মানবতা বাঁচানোর দেবতা হিসাবে পরিচয় করানো হতো। এই ক্লাসের সেকশনে একটা টিভিও ছিল, যেখানে ট্রেনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আসতো। টানি আর এন্ডু তাদের ছেলেমেয়েদের ফটো নিয়ে সেখানে থাকা বাচ্চা ছেলেমেয়েদের জিজ্ঞাসা করতে থাকে তিমি আর এন্ডিকে তারা দেখেছে কিনা। তখন একটা বাচ্চা ছেলে বলে, হ্যাঁ আমি ওদের দেখেছি, ওরা পিছন থেকে এসে আগের দিকে চলে গিয়েছে। এবার সেখানে থাকা স্কুল টিচার বাচ্চাগুলোকে জানলার বাইরে দেখার জন্য বলে, কারণ ট্রেন একটা বিশেষ জায়গা দিয়ে যাচ্ছিল। কিছু বছর আগে 7 জন লোক ট্রেন থেকে বাইরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাইরে যেতেই তারা সবাই বরফে পরিণত হয়ে যায়। তাদের 7 জনের বডি এখনো সেখানে ছিল। সেটাকে দেখিয়ে টিচার বাচ্চাগুলোকে বলে, যদি ট্রেন থেমে যায় তাহলে আমরাও বরফে পরিণত হয়ে যাব, যদি আমরা বাইরেও যাই তাহলে আমরা মারা যাব, এই ট্রেনই আমাদের ঘর। তখন একটা লোক আগের বগি থেকে ট্রলি করে সবার জন্য ডিম নিয়ে আসে। সবাইকে একটি করে ডিম দেওয়ার পর সেই লোকটা আগের দিকে এগিয়ে যায়। এরপর আমরা সেই বুড়ো ফি ক্লাস থেকে নিয়ে আসা ভায়োলিনিস্টকে দেখতে পাই, যে সেখানে এসে সবার জন্য ভায়োলিন বাজাতে থাকে। অন্যদিকে সেই লোকটাও ডিম নিয়ে জলের বগি পর্যন্ত পৌঁছে যায়, যেটা দেখে সেখানে থাকা ফি ক্লাসের সব লোকই অবাকই হয়ে যায়, কারণ তারা ভাবতো ডিম আর মাংস কবেই শেষ হয়ে গেছে। সেই লোকটা তাদের বলে, ট্রেনে এমন অনেক জিনিস আছে যেগুলো আসল না, যেমন কি বন্দুকের মধ্যে গুলি না থাকা। আর এটা বলার পরই সে ট্রলি থেকে গান বার করে সবার উপর গুলি চালাতে থাকে। ট্রলিতে আরো অনেক গান ছিল যেগুলো ফি ক্লাসের লোকেদের কাছে বন্দি থাকা গার্ডেরা নিয়ে নেয়। এবার সবাই গরিব লোকেদের নির্মম ভাবে মারতে শুরু করে। এইদিকে টিচার তার কাছে থাকা বাস্কেট থেকে গান বার করে কার্টিসদের ওপর গুলি চালাতে থাকে। এন্ডুর গুলি লাগে আর সে মারা যায়। গিয়ে টিচারের দিকে ছুরি ছুঁড়ে মারে আর তাকে মেরে ফেলে। কার্টিস আর বাকি লোকেরা গিলিয়ামকে সেই টিভিতে সিসিটিভি ফুটেজে গান পয়েন্টে দেখে, যেখানে গার্ডদের যে লিডার ছিল সে গিলিয়ামকে গুলি করে মেরে দেয়। গিলিয়ামের মারা যাওয়াতে কার্টিস খুবই দুঃখ পায় আর রেগে গিয়ে মিসেস মেনসনকে মেরে দেয়। মিসেস মেনসনকে মেরে ফেলার পর কার্টিস আর বাকি লোকেরা আগে এগিয়ে যায়। তখন তারা দেখে ফার্স্ট ক্লাসের লোকেরা খুবই আরামে জীবন কাটাচ্ছে। এই ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাসের লোকেদের জন্য সব রকম সুযোগ সুবিধা ছিল। ট্রেনের মধ্যে জামা কাপড় তৈরির দোকান, ডেন্টিস্ট, এমনকি পার্টি করার জন্য আলাদা ব্যবস্থাও ছিল। এরপর নামকুং মিংসু পরের বগির দরজা খুলতে দেরি করে ফেলে, এই জন্য তারা সবাই সেখানেই আটকে যায়। তখন এই গার্ডরা এসে কার্টিস আর তার দলবলের উপর গুলি চালাতে থাকে। এদের দুই দলের মধ্যে আবারও লড়াই শুরু হয়। কার্টিস গার্ডদের যে লিডার ছিল তার বুকে ছুরি গিতে মরার জন্য ছেড়ে দেয়। গিয়া তানিয়া লড়াইয়ের মাঝে মারা যায়। তানিয়া মারা যাওয়ার সময় কার্টিসকে টিমির ফটো দেখিয়ে তাকে খুঁজে বের করার জন্য বলে। এরপর কার্টিস, ইয়োনা আর নামকুং মিংসু আগে যায়, যেখানে ফার্স্ট ক্লাসের লোকেরা ক্রোনল ডাগের নেশায় উন্মুক্ত হয়ে নাচছিল। শেষে তারা সবকিছু পার করে ইঞ্জিন বগি পর্যন্ত পৌঁছে যায়, যেখানে উইলফার্ড থাকতো। নামকুং মিংসু ইঞ্জিন বগির দরজা খুলতে পারছিল না, এই জন্য কার্টিস খুবই রেগে যায় আর ইঞ্জিন বগির দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর কার্টিস শান্ত হয়ে যায়। তখন নামকুং মিংসু কার্টিসকে একটা সিগারেট খেতে দেয়। কার্টিস নামকুং মিংসুকে তার জীবনের স্টোরি বলতে থাকে। 17 বছর আগে যখন সবকিছু বরফে পরিণত হয়ে যাচ্ছিল, তখন উইলফার্ডের লোকেরা তাদেরকে ফি ক্লাসে ঢুকিয়ে দেয়। প্রথমে সেই সেকশনে হাজারো লোক ছিল আর 1 মাসের জন্য খাবার ছিল না সেখানে। লোকেরা খিদের জন্য দুর্বল লোকেদের মেরে খেতে থাকে। একদিন একটা লোক একটা বাচ্চাকে খেতে আসে। তখন বাচ্চাটার মা বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকটা বাচ্চাটার মাকেই মেরে দেয়।
দেয়। এবার যখন লোকটা ছুরি দিয়ে বাচ্চাটাকে মারতে যাবে তখন গিলিয়াম সেখানে এসে লোকটার হাত থেকে ছুরিটা কেড়ে নেয় আর নিজের হাত কেটে সেই লোকটাকে খাওয়ার জন্য দিয়ে দেয়। এইভাবে 1 মাস ভয়াবহতা চলতে থাকে ফি সেকশনে। 1 মাস পর উইলফার্টের লোকেরা প্রোটিন বার নিয়ে আসে। কার্টিস বলে যে লোকটা সেদিন সেই বাচ্চাটাকে মারার চেষ্টা করেছিল সে আর কেউ নয় বরং সে নিজেই, এবং এডগার ছিল সেই ছোট বাচ্চা ছেলেটা। কার্টিস 17 বছর ধরে এই কষ্টকে বুকে নিয়ে বেঁচে আছে। সেই জন্যই কার্টিস উইলফার্টের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করতে চায় কেন সে তাদের সাথে এমনটা করেছে। নামকুং মিংসু কার্টিসের এসব কথা শোনার পর তাকে বলে, তোমাকে উইলফার্টের দরজা নয় বরং ট্রেনের দরজা খোলা উচিত। আমি তোমার কাছ থেকে ক্রোনল নিচ্ছিলাম কারণ আমি সেগুলোকে এক জায়গায় জুড়ে যাতে বোম তৈরি করতে পারি। ক্রোনল শুধু ডার্কস না বরং একটা হাই এক্সপ্লোসিভের কাজ করে। আমি এতক্ষণ বাইরের আবহাওয়াকে অবজার্ভ করছিলাম। বাইরে বরফ গলা শুরু হয়ে গেছে। আমি প্রত্যেক বছর একেটেনিয়া ব্রিজের নিচে একটা প্লেনকে দেখতাম যেটা আগে একদমই দেখা যেত না, কিন্তু এবছর যখন সেটাকে দেখি সেটা আগের থেকে অনেকটাই দেখা যাচ্ছে। এর মানে আমরা এখন বাইরের আবহাওয়াতে থাকতে পারি। এরপর নামকুং মিংসু তার সমস্ত ক্রোনলকে জুড়ে ট্রেনের দরজায় রাখে, আর যখন এসে আগুন লাগাতে যাবে তখন উইলফার্টের সেক্রেটারি এসে নামকুং মিংসুর ওপর গুলি চালায় আর কার্টিসকে উইলফার্টের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যায়। উইলফার্ট কার্টিসকে বলে, তুমি এই 17 বছরের প্রথম মানুষ যে এই ট্রেনের সব সেকশনের মধ্যে দিয়ে চলেছো। আমি তোমাদের জন্য প্রোটিন বারে ক্যাপসুলের মধ্যে মেসেজ পাঠাতাম এবং এই বিদ্রোহ আমার আর গ্লিয়ামের প্ল্যান ছিল। ট্রেনের মধ্যে ব্যালেন্স বজায় রাখা অত্যন্ত জরুরি। বেড়ে যাওয়া পপুলেশনকে সময়ের সাথে ব্যালেন্স করে চলা উচিত। এই জন্য প্রত্যেক 4-5 বছরে এভলিউশন করা অত্যন্ত জরুরি। যদি আমি তোমাদের জন্য সব সুযোগ সুবিধা প্রোভাইড করতাম তাহলে তোমাদের চাহিদা আরো অনেক বেড়ে যেত। তোমরা বাচ্চা জন্ম দিতে তোমাদের আরো খাবার দরকার হতো। এটাই হলো সার্ভাইভালের সূত্র, যার কাছে ক্ষমতা সেই বেঁচে থাকতে পারবে। আমার আর গিলিয়ামের প্ল্যান অনুযায়ী তোমাদের বিদ্ধ একেটেনিয়া ব্রিজের পরেই থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু গিলিয়াম তোমাদের আটকায়নি। এই জন্য দুটো দলেরই অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এবার উইলফার্ট সেই ডিম নিয়ে যাওয়া লোকটাকে কল করে বলে 74% গরিবকে মেরে ফেলো। কার্টিস সেই মারা যাওয়া লোকেদের আওয়াজ ফোনে শুনতে পায় কিন্তু সে কিছুই করতে পারে না। উইলফার্ট তখন বলে ট্রেনে লোকের সংখ্যা বেশি কিন্তু রিসোর্সেস কম, তাই এমনও কিছু সিদ্ধান্ত নিতে হয় মাঝে মাঝে। এরপর উইলফার্ট কার্টিসকে তার চেয়ারম্যানের পোস্ট অফার করে, কারণ উইলফার্টের অনেক বয়স হয়ে গিয়েছিল। বাইরে আমরা নামকুং মিংসু আর ইয়োনাকে দেখতে পাই যারা এখনো দরজা খোলার চেষ্টা করছিল। অন্যদিকে ফার্স্ট ক্লাসের লোকেরা নামকুং মিংসু আর ইয়োনার উপর আক্রমণ করতে আসে। গার্ডদের যে লিডার ছিল যাকে কার্টিস মারা যাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল সে এখনো বেঁচে ছিল। নামকুং মিংসু আর গার্ডদের লিডার নিজেদের মধ্যে লড়াই শুরু করে। ইয়োনা উইলফার্টের সেক্রেটারিকে মেরে কার্টিসের কাছে এসে ফায়ার বক্স চায়, যেটাকে তার বাবা কার্টিসকে সিগারেট খাওয়ার সময় দিয়েছিল। ওখানে ইয়োনা একটা ঢাকনা দেখতে পায়, যেটা খোলার পর ইয়োনা আর কার্টিস দেখে ট্রেনের ইঞ্জিনের মধ্যে টিমি আর এনডি কাজ করছে। ইঞ্জিন সেকশনের এই পার্ট রিসেন্টলি খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য মেশিনের সাপ্লিমেন্ট হিসাবে উইলফার্ট বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছে। এটা দেখার পর কার্টিস বুঝতে পারে উইলফার্ট মোটেই ভালো লোক না, সে গরিবদের মোটেই পছন্দ করে না। উইলফার্ট ফার্স্ট ক্লাসের বাচ্চা ছেলেমেয়েদের ছেড়ে দিয়ে কাজ করার জন্য গরিব লোকেদের বাচ্চা ছেলেমেয়েদেরকে চয়েস করে। তখন কার্টিস উইলফার্টের মুখে একটা জোরদার ঘুষি মারে আর ইয়োনাকে ফায়ার বক্স দিয়ে দেয়। কার্টিস নিচে হাত বাড়িয়ে টিমিকে বার করার চেষ্টা করতে থাকে। ইয়োনা ক্রোনলকে আগুন ধরিয়ে দেয়, যার ফলে বিশাল এক বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জন্য ট্রেনের সব বগি এক এক করে খাতের মধ্যে পড়ে যায়। ট্রেনের মধ্যে থাকা সব লোক এই দুর্ঘটনায় মারা যায়, শুধুমাত্র টিমি আর ইয়োনা বেঁচে যায়। এরা দুজন প্রথমবার বাইরের ক্লাইমেটে আসে, যেখানে দূরে তারা একটা ভাল্লুকও দেখতে পায়। এর মানে পৃথিবী আবারও মানুষের থাকার উপযোগী হয়ে উঠেছে। এখানে এই অ্যাকশন সাইফাই মুভির এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।